নমস্কার। শুরু করছি প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি ছোট গল্প মুখুজ্জি মহাশয়। গল্পটি বঙ্গশ্রী কার্তিক 1341 সালে প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প মুখুজ্জি মহাশয়। শিবুদের ঘরে বিবাহে কন্যাপণ পায় ছোট বৎসর ছয়েকের একটি মেয়ে। তাহার পণ 100 হইতে 150 টাকায় উঠিয়াছে। এক পক্ষে গুপ্তিপাড়ায় বাবুদের 474 নং তৌজির প্রজা গোপাল ঘোষ, অপরপক্ষের পাত্র হারানপুরের মুখুজ্জিদের জমিদারির প্রজা শিবু ঘোষ। শিবু আসিয়া আছাড় খাইয়া পড়িল জমিদারের খুড়ো বিষ্ণু মুখোপাধ্যায়ের বাড়ি। কীট দষ্ট ফলের মতো খর্বাকৃতি শীর্ণ কুব্জ দেহ মুখুজ্জি তখন প্রচণ্ড ভগ্ন একটা দেওয়ালের দিকে চাহিয়া বলিতেছিলেন, ভাং ভাং, যত পারিস ভেঙে সাদ্দর মিটিয়ে নে। তারপর ঠোঁটের ডগায় তাচ্ছিল্যের পিচ কাটিয়া বলিয়া উঠিলেন, কচু করবি তুই, আমার করবি কচু। কাল চলে যাব পাকা বাড়িতে। এত বড় পাকা বাড়ি পড়ে খাঁ খাঁ করছে। হিরু তো সাদাসাদি করছে, দানপত্র লেখাপড়া হয়ে পড়ে রয়েছে, কাল রেজিস্ট্রি করে নেব। হিরু অর্থাৎ হীরেন্দ্র গ্রামের জমিদার, ব্যবসায় বিপুল ধন উপার্জন করিয়া আজ 2 পুরুষ তাহারা কলিকাতাবাসী। সম্প্রতি বালিগঞ্জে প্রাসাদের মতো বাড়ি করিয়া সেইখানেই স্থায়ী অধিবাসী হইয়াছে। তাহাদের পাকা বাড়িটার কথা বিষ্ণু মুখুজ্জি বলিতেছিলেন। শিবু আসিয়া উপর হইয়া পা ধরিতে গেল। মুখুজ্জি গর্জন করিয়া উঠিলেন, এই 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 ওঠ, তফাত থেকে যা বলছিস বল। পা লইয়া মুখুজ্জির বড় ভয়। একটি পা তাহার খোঁড়া। খোঁড়াইতে খোঁড়াইতে মুখুজ্জি পিছাইয়া গেলেন। শিবু কাঁদিতে কাঁদিতে বলিল, খুড়ো হুজুর, আমায় বাঁচান। মুখুজ্জি একটা মোড়ার উপর বসিয়া গম্ভীরভাবে প্রশ্ন করিলেন, কি হয়েছে, কি হয়েছে তোর? শিবু কাঁদিতে কাঁদিতেই আরম্ভ করিয়াছিল, 100 টাকায় কথা আমার সঙ্গে পাকা হয়েছিল। মুখুজ্জি প্রচণ্ড ধমক দিয়ে উঠিলেন, চুপ রও বেটা, খেঁকি কুকুরের বাচ্চা, কাঁদছিস কেন? বলি, তুই কাঁদছিস কেন? মোচ বেটা, চোখের জল মোচ, যা বলবি ভালো করে বল। তা না, এই এই। কোঁচার খুঁটে চোখের জল মুছিয়া শিবু কথাটা কোনরূপে শেষ করিয়েই আবার কাঁদিয়া সারা হইল। মুখুজ্জি বলিলেন, এই এই, আবার কাঁদে? চুপ বেটা চুপ, এখন কি করতে হবে বল। শিবু চুপ করিয়া রহিল। অন্তরের কথাটা প্রকাশ করিতে ভরসা হইতেছিল না। মুখুজ্জি উত্তেজনা ভরে উঠিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরময় ঘুরিয়ে ফিরিয়ে বলিলেন, এ হলো গোটা গাঁয়ের অপমান। 474 নম্বর তৌজির সঙ্গে 272 নম্বরের চিরকেলে ঝগড়া। 5 হাত প্রস্থ একটা নালা, তার জন্যে 2000 টাকা খরচ। তুই বেটা হারামজাদা জমিদারের শুদ্ধ মুখ হাসালি। হিরু শুনলে বলবে কি আমায়? নিয়ে আয়, আজই রাত্রে ছিনিয়ে নিয়ে আয়। শিবুর মুখ শুকাইয়া গেল। মুখুজ্জি প্রবল রোষে খোঁড়া পাটাই মাটির উপর ঠুকিয়া বলিলেন, ডাক ডাক তোদের সব গয়লাকে। তোদের মান অপমান জ্ঞান নাই। 60 বছর নইলে সাবালক হয় না। কলঙ্ক, তোরা কলঙ্ক। শিবু শুষ্ক মুখে বলিল, আগে সে বড় বিপদের কাজ, থানা পুলিশ ফৌজদারি। মুখুজ্জি মোড়াটার উপর বসিয়া খোঁড়া পাখানি টিপিতে টিপিতে বলিলেন, কানা খোঁড়ার 80 দোষ, সে কথা মিথ্যে নয়। থানা পুলিশ, সে একটা কথা বটে। শিবু বলিল,
আগে তাই তো বলছিলাম, শেষকালে জেল টেল। মুখুজ্জি আবার গর্জিয়ে উঠিলেন, তার আর আমি কি করব? তুই কাটবি জেল? না, তুই বিয়ে করবি, আর আমি খোঁড়াতে খোঁড়াতে ঘানি টানব, গায়ের মুখ হেঁট হবে। শিবু আবার মরিয়া হইয়া বলিয়া উঠিল, আগে কিছু টাকা বাবুর স্টাক থেকে। মুখুজ্জি গম্ভীর হইয়া গেলেন। শিবু বলিল, আগে আপনি যদি বলে দেন তাহলে বাবু নিশ্চয়ই দেবেন। মুখুজ্জি ঘাড় নাড়িয়া বলিলেন, তা তো দেবেন, কিন্তু কথা কি জানিস শিবু? মুখুজ্জি অকারণে বার কয়েক ডাক ছাড়িয়া সহসা আকাশের প্রতি ক্রুদ্ধ হইয়া উঠিলেন। ঝিপির ঝিপির 24 ঘন্টা বিরাম নেই। ব্যাটার যেন বাপ মরেছে, কান্নার ফুরোয় না রে বাবু। তাই তো শিবু, টাকা, কিন্তু শোধ করবি কিসে? জানিস তো, এইটে বলে খাবো খাবো, এইটে বলে কোথা পাবো, এইটে বলে ধার করকে, এইটে বলে শুধবি কিসে, এইটি বলে খটখট লবডঙ্কা। তিনি কনিষ্ঠা হইতে একে একে অঙ্গুলিগুলি নাড়িয়া সর্বশেষে বৃদ্ধাঙ্গুষ্ঠের লবডঙ্কা দেখাইয়া দিলেন। মুখুজ্জি গিন্নি অন্তরাল হইতে বোধ করি সবই শুনিয়াছিলেন। 50-এর অধিক বয়স্কা পৌরা এতখানি ঘোমটা টানিয়া বাহির হইয়া আসিলেন। শিবুকে দেখিয়েও তাহার লজ্জা। ফিসফিস করিয়া বলিলেন, বলি হ্যাঁ গা, লোকটা কাঁদছে তোমার পায়ে ধরে, তবুও তোমার দয়া মায়া নাই? তুমি বলে দিলে যদি হিরু টাকা দেয়, তা তোমার 100 বার দেওয়া উচিত। মুখুজ্জি বলিলেন, একেই বলে স্ত্রীবুদ্ধি। এই স্ত্রীবুদ্ধিতেই দেশটা মাটি হলো। বলিও শোধ করবে কিসে শুনি? মুখুজ্জি গিন্নি আশ্চর্য হইয়া গেলেন। বলিলেন, কেন? শিবু জোয়ান বেটা ছেলে, খেটে শোধ দেবে, রোজগার করে শোধ দেবে। মুখুজ্জি আবার প্রশ্ন করিলেন, খেটে শোধ করতে পারবে শিবু তুমি বলছো? তা পারবে না, জোয়ান বেটা ছেলে। মুখুজ্জি বলিলেন, তাহলে না হয় তাই চল রে শিবু, কলকাতায় চল। মুখুজ্জি গিন্নি বলিলেন, তুমি বলে দিলে হিরু দেবে তো টাকা। মুখুজ্জি তীব্র দৃষ্টিতে স্ত্রীর দিকে চাহিয়া বলিলেন, কি বললে তুমি? গিন্নি এতটুকু হইয়া গেলেন। অপরাধীর মতোই তিনি বলিলেন, না না, তা বলিনি আমি। হিরু ছেলে মানুষ, বড় ঠাকুর থাকলে সে কি আর জানিনি আমি। তাড়াতাড়ি পৌরা ভিতরে চলিয়া গেলেন। মুখুজ্জি বলিলেন শিবুকে, দেখ শিবে, এই 150 টাকা দিয়ে কালসাপ ধরে আনছিস তুই, বুঝে কাজ কর। শিবু কিছুই বলিতে পারিল না, অবাক হইয়া বসিয়া রহিল। মুখুজ্জি বলিলেন, এই মেয়ে মানুষ জাতটাই পাজি, 24 ঘন্টাই মতলব, কেমন করে বিচ্ছেদ ঘটাবে, সব পর করে তবে ছাড়বে। শুনলি শুনলি তুই মাগি কি বললে? বলে হিরু তোমার কথা রাখবে তো? আরে সে হলো আমার ভাইপো, মনে পড়ে তোর দাদা বাবুকে? বেটা হাঁদলা চেয়ে আছে দেখো। ওরে হারামজাদা, হিরুর বাপকে কর্তাবাবুকে মনে পড়ে? কেষ্টা ছাড়া আর কোনো কাজ হতো না। বাঁশবেড়িতে যাত্রা শুনতে গিয়ে রাত্রে অন্ধকারে গর্ততে পা ভেঙে গেল। চুঁচুড়োর হাসপাতালে দাঁত মেলে পড়ে রইলাম। দেওয়ালের ওপর পা তুলে দিয়ে গান করি, বলমা তারা দাঁড়াই কোথা, আর চেঁচাই। কলকাতা থেকে মোটর করে দাদা গিয়ে হাজির। প্রথমেই দিলেন কানটা মোলে, বললেন, গাধা, যাত্রা শুনতে যাও তুমি বাঁশবেড়ে, গ্রামে দেখে খেদ মেটে না তোমার? তারপর রোজ রোজ মোটর করে আসার চাই, ফল ফুলুরি ঝুড়ি করে দিয়ে যেতেন। দিয়ে দিতাম ডাক্তারদের, নে বেটা খেয়ে নে। কিছুক্ষণ নীরব থাকিয়ে মুখুজ্জি বলিলেন,
সেই হলো কিন্তু আমার সর্বনাশ। ডাক্তার বেটারা বলে কি, এ তো কেউ কেটা নয়, চাইলে ঘুষ দাও, বড়লোক তোমরা, তোমরা না দিলে আমরা পাই কোথা। রেগে হতভাগীর বেটারা শেষে পাটাই খাটো করে দিল। আবার কিছুক্ষণ স্তব্ধভাবে বসিয়ে থাকিয়ে মুখুজ্জি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দাদা যদি থাকতেন আর আমি যদি মরতাম শিবে, তিনি থাকলে আজ আমি ভাবতাম না। তা হোক নে, বাঘ নেই, বাঘের বাচ্চা আছে, হিরো ভারী ভালো ছেলে। যা তুই গোটা 5 টাকা জোগাড় করে ফেল, এই গাড়িতেই যাব, চল। চাদরখানি কাঁধে ফেলিয়া মুখুজ্জি বাহির হইবেন এমন সময় এই তো গিন্নি বলিলেন, হ্যাঁ গা, তুমি তো চললে, চালে কিছু খরচা পেয়ে দেবার ব্যবস্থা। মুখুজ্জি বাধা দিয়ে বলিলেন, যাক ভেঙে পড়ে, যাক ভেঙে যাক, পাকা বাড়ির চাবি নিয়ে আসবো, জিনিসপত্র তুমি বরং বেঁধে ছেঁধে রাখো। হাওড়া স্টেশনে নামিয়েই মুখুজ্জি শিবুকে সাবধান করিয়ে দিলেন, সাবধান বেটা শিবু, এ আবার সিমেন্টের ওপর বার্নিশ করা আছে, পা একবার হরকালে আর রক্ষা নেই, একেবারে আলুর দম। এই এই বেটা ভেমো, হ্যাঁ করে দেখছে দেখো। ওরে বেটা, ওসব কেরোসিনের ডিপে নয়, ইলেকট্রিক আলো। চল চল বেটা চল। এই শিবে, ধর না আমাকে একটু, খোঁড়া পা আমার, ধর ধর। বড়বাজারের মোড়ে আসিয়া বলিলেন, শিবে, শুধু হাতে বাড়িতে যাওয়া ভালো হবে, গেলেই তো হিরুর ছেলেমেয়েরা ছুটে আসবে, দাদাবাবু এসেছে, দাদাবাবু এসেছে। কি বলিস তুই? শিবু এতক্ষণ একটি কথাও কয় নাই। সে অবাক হইয়া দেখিতেছিল মহানগরীর বিপুলতা আর তার ঐশ্বর্যের অহংকার। ঈর্ষা সে করে নাই, একান্ত ক্ষুদ্র জীবনের অতি স্বল্প কামনা সভয়ে যেন সচেতন হইয়া পড়িয়াছে। সে শুধু ভাবিতেছিল, এত এত আছে সংসারে। মুখুজ্জের কথায় শিবু সচকিত হইয়া উঠিল, বলিল, কিছু মিষ্টি না হয় কিনে নেন না খুড়ো হুজুর। মুখুজ্জের কোঁচার খুঁটটি সুকৌশলের ট্যাঁকে গোঁজা ছিল। ট্যাঁক মুক্ত করিয়া মুখুজ্জের চাদরের খুঁটটি খুলিলেন। খুঁটে বাঁধা ছিল 2টি আধুলি। বার করে নাড়িয়ে চাড়িয়ে একটি আধুলি মুখুজ্জে বাহির করিলেন। তারপর বলিলেন, 4 আনার মিষ্টি নিয়ে নি। কি বলিস শিবু? শিবু সসংকোচে বলিল, আনা 8টিকেরই নিয়ে নেন খুড়ো হুজুর। একটি সে কিসে বাহির করিয়া ধরিল। উচ্ছ্বসিত হইয়া খুড়ো বলিয়া উঠিলেন, সেবারই ভালো হবে শিবু। মিষ্টি কিনিয়ে একটি ভাঁড়ে শালপাতা দিয়ে মুড়িয়ে লইয়া মুখুজ্জে বলিলেন, যাবার সময় চল, হেঁটেই যাই। বেশ, সব দেখতে দেখতে যাবি। কি বল? আসবার সময় তো হিরুর মোটরে আসতে হবে, সে তো ছাড়বে না। কানের পাশ দিয়ে সব দেখতে না দেখতে তীরের মতো বেরিয়ে যাবে। এই তো এইটুকু। কি বল শিবু? শিবুর আপত্তির কারণ ছিল না। সে অগ্রসর হইল। ছোট একটা রাস্তার মোড়ে মুখুজ্জে শিবুর হাতখানি ধরিয়ে ফেলিয়া বলিলেন, এই 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 বেটা, চলেছে যেন ঘোড়দৌড়ের ঘোড়া, চাপা পড়ে মরবি যে। চলেছে যেন ঘোড়দৌড়ের ঘোড়া। রাত্রি তখন প্রায় 10:30। হীরেনবাবুর প্রকাণ্ড বাড়িটার কোলাহল প্রায় শান্ত হইয়া আসিয়াছে। চাকরেরা শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করিতেছিল। মুখুজ্জে শিবুকে লইয়া খোঁড়াইতে খোঁড়াইতে হাজির হইলেন। আউট হাউসের বারান্দায় একখানা খাটিয়া পড়িয়াছিল। সেটার উপর ধপ করিয়া বসিয়ে পড়িয়া বলিলেন, বাপরে বাপ, বালিগঞ্জ দেখি কিষ্কিন্ধ্যে পেরিয়ে হিরু আর বাড়ি করবার জায়গা পায়নি রে বাবা। বাহিরের কলতলায় বলাই চাকর খানে কয়েক বাসন লইয়া বসিয়েছিল। গোবিন্দ ওপাশে বিড়ি টানিতেছিল। কেহ কোনো উত্তর দিল না।
ভিতর হইতে ঠাকুর হাঁকিল, বলাই, থালা দিয়ে যাও। বলাই সে কথারও কোনো উত্তর দিল না, শুধু মৃদু স্বরে আপনাকেই বোধ করি বলিল, মোর বেটা তুই গলা ফাটি। মুখুজ্জে বলিলেন গোবিন্দ চাকরকে, বলি ও হে ছোকরা, কি নাম তোমার? আহা, মনে করি, দাঁড়াও। মনে কিন্তু পড়িল না। বাড়ির ভিতর হইতে ঠাকুর এবার বাহির হইয়া আসিল। বলি কখানা থালা মাজতে কতক্ষণ যায় রে বলাই? বলাই সমান তেজে উত্তর দিল, দাঁড়াও, এবার হাত বটে, কল নয়। ঠাকুর কিন্তু এ কথার কোনো জবাব দিল না। সে বলিয়া উঠিল, খুড়ো ঠাকুর যে কখন এলেন? মুখুজ্জে অভিমান হত স্বরে বলিলেন, দেখো, চিনতে পারছো তো? এরা তো চিনতেই পারলে না। এই ছোকরা তো ফসফস করে বিড়ি টেনে দিলে সামনে। ডাকলাম, বলি কি নাম হে তোমার? তা কাকে কি বলছো? বাবু বসে বিড়ি টানছেন, বিড়ি টানছেন। ঠাকুর অনেক দিনের লোক, সে বিগত কর্তার আমল দেখিয়েছে, মান সম্মানের দিকে নজর আছে। সে বলিয়া উঠিল, হ্যাঁ রে গোবিন্দ। মুখুজ্জে তাহার মুখের কথা কাড়িয়ে লইয়া বলিলেন, হা হা হা, গোবিন্দে, বেটা গোবিন্দে, ভারী ঠ্যাঁটা হয়েছে বেটা। দে বেটা, তামাক দে দেখি। তারপর ঠাকুর, এবারের খবর সব ভালো? হিরু ভালো আছে? বৌমা, তিনি কেমন আছেন? নাতি নাতনিরা কেমন আছে সব? বৌদি কেমন আছেন? তারপর তুমি কেমন আছো বলো দেখি। ঠাকুর এইবার অবসর পাইয়া বোধহয় উত্তর দিতে যাইতেছিল, কিন্তু মুখুজ্জে আবার বলিয়া উঠিলেন, বলি হ্যাঁ হ্যাঁ, হিরুর সেই বড় কুকুরটা কি হলো হে? সেটাকে দেখছি নে তো। আর সেই সাদা খরগোশ দুটো, সে দুটো আছে তো? বলাই বাসনের গোছাটা তুলিয়ে লইয়া বলিল, থালা নাও ঠাকুর। ঠাকুর মুখুজ্জের কথার উত্তর না দিয়ে বলিল, হাত মুখ ধুয়ে নেন খুড়ো ঠাকুর, আমি ভাত বেড়ে ফেলি। বলিয়া সে ফিরিল। মিষ্টির ভাঁড়টি তুলিয়া মুখুজ্জে ব্যস্তভাবে ডাকিল, আরে শোনো শোনো। বলি ও হরিহর, আহ, তোমরা যে দেখি সবাই ঘোড়ায় চড়ে কাজ করো। ও হরিহর। ঠাকুরের নাম হরিহর। সে ফিরিল, ব্যস্তভাবে বলিল, কিছু বলছেন? বলছিলাম। মুখুজ্জে একটু ইতস্তত করিয়া ভাঁড়টি নামাইয়া রাখিয়া বলিলেন, বলি বৌদি জেগে নেই তো? তিনি থাকলে। না না, তিনি উপরে গিয়েছেন। ব্যস্তভাবে ঠাকুর চলিয়া গেল। মুখুজ্জে বলিলেন, তাহলে কি আর রক্ষে থাকতো শিবু? ডাক, এক্ষুনি ডাক বিষ্ণু ঠাকুরপোকে। ডাক, এক্ষুনি ডাক বিষ্ণু ঠাকুরপোকে। তারপর এ কেমন আছে, ও কেমন আছে, সে কেমন আছে। বললাম যে দেশের পশু পক্ষীর খবরটা পর্যন্ত নেওয়া চাই। আর এটা খাও, ওটা খাও, বুঝলি কি না? সেবার আমার পেটের অসুখী করে গেল। আর নাতি নাতনিরা জেগে থাকলে ঠকাঠক পেন না, খোঁড়া পানিয়ে সে আমার এক বিপদ। শিবু একান্ত সংকোচ ভরে বলিল, বাবুর সঙ্গে একবার দেখাটা করলে হতো না? মুখুজ্জে যেন জ্বলিয়ে উঠিলেন, বলিলেন, মারবো বেটাকে খোঁড়া পায়ে এক লাথি। হারামজাদা বেটা, এ কি তোর ওই গুপ্তিপাড়ার বাবুরে নাকি? সমস্ত দিন অফিসে কাজ করে বেচারা একটু শুয়েছে। দেখছিস না ঘরে ঘরে নীলরত্ন আলো জ্বলছে? দেখেছিস কখনো এমন আলো? শুয়োরকি বাচ্চা। ঠাকুর ভিতর হইতেই ডাকিল, আসুন খুড়ো ঠাকুর, জায়গা হয়েছে। মুখুজ্জে উঠিলেন, বলিলেন, গোবিন্দে,
তামাক কি হলো না? গোবিন্দ সেখানে ছিল না। মুখুজ্জি ধমক দিলেন শিবুকে, নে রে বেটা, হাত মুখ ধুয়ে নে। বেটা বিয়ের জন্য ভেবেই অস্থির। প্রভাতের সঙ্গে সঙ্গে প্রকাণ্ড বাড়িখানা সচল সক্রিয় হইয়া উঠিয়াছে। অদূরবর্তী রাসবিহারী এভিনিউয়ের বুকে ট্রামের চাকার ঘর্ষণ শব্দে ও বিদ্যুৎ প্রবাহিত তারের একটা তীক্ষ্ণ গোঙানিতে পায়ের তলার মাটি যেন কাঁপিয়া উঠিতেছিল। মোটরের হর্নের বিচিত্র শব্দ মুহুর মুহুর বাজিয়ে চলিয়াছে। হিরেনবাবুর বাড়িতেও চাকরেরা ঘুরিতেছে যেন কলের পুতুল। সামনের খোলা জায়গাটার ওপর দুখানা প্রকাণ্ড মোটর সাপ করা হইতেছে। শচীন ড্রাইভার মোটরের নিচে শুইয়া একটা নাট আঁটিতেছিল। বাড়ির ভিতরে কলতলায় একটা ঝি বাসনের ঝনঝন শব্দের সঙ্গে পাল্লা দিয়ে অনর্গল বকিয়ে চলিয়াছে। শিবু অবাক হইয়া বসিয়া সব দেখিতেছিল। মুখুজ্জে খোঁড়াইতে খোঁড়াইতে ওদিকের ঘরে গিয়ে উঁকি মারিয়া দেখিলেন একজন মাস্টার ছোট ছেলেদের পড়াইতেছে। মুখুজ্জে ফিরিলেন। বার কয়েক এদিক ওদিক ঘুরিয়া আরেকটা ঘরে ঢুকিলেন। জন দুই ফিটফাট বাবু মোটা মোটা খাতা লইয়া হিসাব পরীক্ষা করিতেছিলেন। একজন জিজ্ঞাসা করিলেন, কি চাই আপনার? মুখুজ্জের চাহিবার কিছু ছিল না, বলিয়া উঠিলেন, হিরু উঠেছে। ভদ্রলোক এমন ভ্রুকুটি করে উঠিলেন যে মুখুজ্জের আর সেখানে দাঁড়াইতে সাহস হইল না। সম্মুখ দিয়ে বাবুর খাস খানসামা কানায় কি একটা কাজে চলিয়াছিল। মুখুজ্জে ডাকিলেন, বাবা কানাই। কানাই বুক ফিরাইল। মুখুজ্জে মৃদু স্বরে জিজ্ঞাসা করিলেন, বাবু কোথায় বাবা? ড্রয়িং রুমে বসে আছেন। কানাই চলিয়ে গেল। মুখুজ্জে খোঁড়াইতে খোঁড়াইতে মূল বাড়িটার দিকে অগ্রসর হইলেন। মার্বেলের মোড়া বারান্দা। অতি সন্তর্পণে বারান্দাটা অতিক্রম করিয়া একেবারে পূর্ব দিকের ঘরে উঁকি মারিয়া মুখুজ্জে থমকিয়ে দাঁড়াইলেন। এই ঘরটা ড্রয়িং রুম। একটা সোফায় বসিয়া হিরেনবাবু গড়গড়ার নল টানিতে টানিতে নিবিষ্ট চিত্তে খবরের কাগজ পড়িতেছিলেন। মুখুজ্জে একবার নাক ঝাড়িবার চেষ্টা করিলেন, কিন্তু কোনো শব্দ তাহাতে উঠিল না। মিনিট 2-3 পর মুখুজ্জে যেমন সন্তর্পিত পদক্ষেপে গিয়েছিলেন তেমনি ভাবেই ফিরিয়ে আসিয়া খাটিয়ার উপর বসিলেন। শিবু তাহার মুখের দিকে চাহিয়া বলিল, বাবুর সঙ্গে। বাধা দিয়ে মুখুজ্জে বলিলেন, মার্বেল দেখেছি শিবু? মার্বেল মানে মর্মর পাথর। যা দেখে আয়, বারান্দাটা একবার দেখে আয়। আয়, বারান্দাটা একবার দেখে আয়। শিবু অবাক হইয়া খুঁড়ো ঠাকুরের মুখের দিকে চাহিয়া রহিল। মুখুজ্জে কিন্তু সে দৃষ্টির সম্মুখে অস্বস্তি বোধ করিতেছিলেন। তিনি আবার উঠিয়া পড়িলেন। এবার উঁকি মারিলেন আউট হাউসেরই আর একটা ঘরে। ঘরের মধ্যে একখানা চৌকির উপর একটি যুবা বসিয়া অনর্গলকে লিখিয়া চলিয়াছে। কিছুক্ষণ দেখিয়া মুখুজ্জের সাহস হইল। লোকটির পারিপার্শ্বিক ও একাগ্র উদাসীনতার মধ্যে তিনি যেন অভয় পাইয়াছিলেন। চারিপাশে কতকগুলো পোড়া বিড়ি, সিগারেট। রাত্রের বিশৃঙ্খল বিছানা তখনও তোলা হয় নাই। এক কোণে মশারিটা জড়ো হইয়া আছে। লোকটি মাঝে মাঝে মুখ তুলিয়া তাকায়। সে দৃষ্টি শূন্য কিন্তু কোমল। মুখুজ্জে একটা চেয়ার টানিয়ে লইয়া বসিয়া পড়িলেন। বলিলেন, তুমি আবার কে হে? নতুন মাস্টার বুঝি? লোকটি বলিল, না, আমি এদের আত্মীয়। ভ্রুকুটি করিয়া মুখুজ্জে বলিলেন, আত্মীয়? আমার অজানা? কি নাম তোমার? ভদ্রলোক তখন আবার লেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে। পায়ের চেটোর ওপর চাপড় মারিতে মারিতে অগত্যা মুখুজ্জে ডাকিলেন, গোবিন্দে, অগোবিন্দে।
কেহ সাড়া দেয় না। মুখুজ্জেও চুপ করিয়া গেলেন। অকস্মাৎ বার দুই নাক ঝাড়িয়া বলিলেন, এগুলো ফাঁকা ছিল কত, এই হিরুর মেয়ের বের সময়। হিরু আমার ভাইপো হয়, বুঝলেন। ভদ্রলোক লিখিতেছিল, কোনো সাড়া দিল না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মুখুজ্জি আপন মনেই বলিলেন, 1339 সাল মাঘ মাস, এই তো মোটে 2 বছর। তারপর আবার বলিলেন, হিরুর মেয়ে এই তো সেদিন ট্যাঁটে করে কাঁদত, এরই মধ্যে ছেলে হয়ে গেল। জানেন, হিরুর সঙ্গে আমার খুব নিকট সম্বন্ধ। শেষের কথাগুলিও ভদ্রলোকটিকে লক্ষ্য করিয়াই বলা হইল, কিন্তু সে ইহাতেও কোনো উত্তর দিল না। মুখুজ্জি এবার জানালার দিকে তাকাইয়া ডাকিলেন, শিবে, অশিবে, ঘুমুচ্ছিস নাকি রে? হরে বেটা, দিনে ঘুমুস নে এখানে, নোনো ধরবে, মরবি। শিবের নিকট হইতেও কোনো সাড়া আসিল না। মুখুজ্জি যেন হাঁপাইয়া বলিয়া উঠিলেন, না, এ তো ভালো না, কেউ গ্রাহ্যই করে না দেখি। বাড়ির পুরনো ঝি চিত্ত একরাশ কাপড় জামা ঘরখানার পাশের কলতলাতে ফেলিয়া ঘরের মধ্যে উঁকি মারিয়া বলিল, মুহুরীবাবু যে, কখন এলেন? একগাল হাসিয়া মুখুজ্জি বলিলেন, ভালো আছিস চিত্ত? চিত্ত বলিল, আমাদের আবার ভালো মন্দ, গতরে না খাটলে তো খেতে দেবে না মশাই। 2 দিন অসুখ হলে কেউ বলবে না যে, চিত্ত আজ শুয়ে থাক তুই। মুখুজ্জি বলিলেন, বাড়ির সব বৌদি ছেলেরা এরা সব ভালো তো? চিত্ত বলিল, মন্দ কি দুঃখে থাকবে বলুন, মাথা ধরলে 10টা ডাক্তার আসে, রোগে ভোগে গরিব, রোগে ভোগে গরিব, বুঝলেন। সে কাপড়গুলো লইয়া কলতলায় বসিল। মুখুজ্জি এবার বাহির হইয়া আসিয়া চিত্তকে প্রশ্ন করিলেন, এ ছোকরা কে চিত্ত? চিত্ত বলিল, উনি যে পিসে মশায়, বাবুর মাস্তুতো বোনের বর। ও, তা ও ছোকরা এত নেকে কি চিত্ত দিনরাত? কলটা কাপড়ের রাশের উপর খুলিয়া দিতে দিতে চিত্ত বলিল, উনি বই লেখেন, সব ছাপা হয়, নাম হয়। মুখুজ্জি ঘরে ঢুকিয়ে প্রশ্ন করিলেন, আপনি বুঝি ভাসানের গান লেখেন না পাঁচালি? কানাই ঠিক এই সময়ই আসিয়া বলিল, আপনাকে বাবু ডাকছেন। মুখুজ্জি চমকিয়ে উঠিয়া বলিলেন, আমাকে? হ্যাঁ, আবার কাকে? কানাই চলিয়া গেল। মুখুজ্জি যাইতে যাইতে চিত্তকে বলিলেন, কানাই ছোঁড়ার ভারী গরম হয়েছে চিত্ত। এই কথার উত্তরেই নাকি কে জানে। চিত্ত বলিল, বাপরে বাপ, এই রাস রাস কাপড় কাচা, হে বাবা, চিত্ত হতভাগী ছাড়া কেউ করবে না। আয়, মার লাথি, মার ঝাঁটা চিত্তর ওপরই। ড্রয়িং রুমের একখানা সোফার মাথায় হাত দিয়ে মুখুজ্জি আসিয়া দাঁড়াইলেন। হিরেনবাবু কাগজ হইতে মুখ তুলিয়া বলিলেন, কখন এলেন আপনি? মুখুজ্জি উত্তর দিলেন, ভালো আছো বাবা হিরু? হিরেনবাবু ছোট্ট একটা ব্যাগ খুলিয়া একখানা চিঠি বাহির করিয়া মুখুজ্জের হাতে দিলেন, বলিলেন, পড়ুন। আরো কয়েকবার নায়েব আমায় লিখেছিলেন, কিন্তু আমার জানবার অবসর হয়নি। মুখুজ্জি দেখিলেন চিঠিখানা নায়েবের লেখা। সে লিখিয়াছে, প্রণামপূর্বক নিবেদন, রাজবাটির কুশল সমাচার দানে ভৃত্যকে সুখী করিবেন। হিরেনবাবু বলিলেন, বয়স অনেক হলো আপনার, সামর্থ্য দিন দিন কমেই যায়, আপনার দোষ দিই না আমি। মুখুজ্জি পড়িতেছিলেন,
আপনার দূর সম্পর্কের আত্মীয় মুহুরী বাবু শ্রী বিষ্ণু মুখোপাধ্যায় মহাশয় দ্বারা কাজকর্মের বড়ই ক্ষতি হইতেছে। এরূপ লোক লইয়া কার্যের দায়িত্ব লইতে এ অধীন একান্ত অক্ষম। হীরেনবাবু একটু নীরব থাকিয়া বলিলেন, এস্টেট থেকে মাসে কিছু করে ভাতার বন্দোবস্ত করে দেব। অনেক পুরনো লোক আপনি। মুখুজ্জি ফ্যালফ্যাল করিয়া হীরেনবাবুর মুখের প্রতি চাহিয়া রহিলেন। বাবু বলিলেন, তাহলে গিয়েই আপনি কাগজপত্র নায়েববাবুকে বুঝিয়ে দেবেন, বুঝলেন? ঘরের দরজা জানালা যেন কাঁপিতেছিল, পায়ের নিচের মাটি সেও যেন কাঁপিতেছে। মুখুজ্জি হাসিয়া ঘাড় নাড়িয়া সম্মতি দিয়ে বাহির হইয়া আসিলেন। শিবে বারান্দায় শুইয়া কখন ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকে নাড়া দিয়ে ডাকিয়া বলিলেন, শিবে, আয় আয় আয়, ট্রেন ফেল হয়ে যাবে। শিবু বলিল, বাবু কি বললেন? কিছুক্ষণ নীরব থাকিয়ে মুখুজ্জি বলিলেন, সেসব পথে বলবো, আয়, পথে বলবো, আয়। ঘণ্টা দুই পরে ঠাকুর এসে ডাকিল, খুড়ো মশাই চান করে নিন। খুড়োর সাড়া পাওয়া গেল না। ঠাকুর জিজ্ঞাসা করিল, বলাই কে, কানাই কে, গোবিন্দকে? বলাই বলিল, কে জানে বাবা, আমার মরবার সময় নাই। কানাই কোন উত্তরই দিল না। গোবিন্দ বলিল, এইখানেই তো ছিল, বলিয়া যে স্থানটা নির্দেশ করিল সেখানে শুধু শালপাতায় মোড়া ছোট একটি ভাঁড় পড়িয়েছিল। তখন ময়দানে মিউজিয়ামের সম্মুখে চলিতে চলিতে মুখুজ্জি শিবুকে বলিতেছিলেন, একটু বস শিবু, বসে সব তোকে বলবো, আয়। দে বাবা, পাটা একটু টেনে দে তো। আহ, রাস্তা কি কম রে। শিবু সতৃষ্ণু নয়নে মুখুজ্জির মুখের দিকে চাহিয়েছিল। মুখুজ্জি বলিলেন, বয়স তো কম হলো না, তাই বললাম আজ হিরুকে, বাবা উপযুক্ত হয়েছ, সব দেখে শুনে নাও, আমি এইবার কাশী যাব। হিরুর চোখ ছলছল করে উঠল। মুখুজ্জি নীরব হইলেন। আবার বলিয়া উঠিলেন, বেশ দেখলাম, বেশ দেখলাম আমি শিবু, হিরুর চোখ ছলছল করছে। তারপর আমাকে কি বললে জানিস? বললে, খুড়ো মশাই, মাসে কিছু কিছু করে পেনামি কিন্তু আপনাকে নিতে হবে। শিবু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিল, আমার কি হলো বাবু? বাবু কি বললেন? মুখুজ্জি বলিলেন, বলতে পারলাম না রে শিবু, বলতে পারলাম না। বুঝলাম, হিরুর এখন বড় টানাটানি চলছে, সেই দেখে বুঝলি, বলতে পারলাম না। শিবুর মুখ বিবর্ণ হইয়া গেল। মুখুজ্জি বলিলেন, অমনি বেটা ভেমোর মুখ শুকিয়ে গেল। আরে 474 নম্বরের কাছে 272 তৌজির অপমান বিষ্ণু মুখুজ্জি বেঁচে থাকতে হবে ভাবিস? গিন্নির দুগাছা তাগা আছে, সেই দুগাছা বেচে দেব, কি হবে? বুড়ির আবার গয়নার শখ কেন? বুঝলি, খেটে শোধ দিবি তুই। আমি মরে গেলে কিছু কিছু করে কিন্তু বুড়িকে দিবি, কেমন? এই এই বেটা, পা ধরে টানে, দেখো, পা ধরে টানে। দেখেছিস শিবে, কি চকচকে মোটরখানা দেখেছিস? আর কত বড়! হিরুর মোটরখানা কিন্তু এর চেয়েও দামি, একটু পুরনো হয়েছে, এই যা। নমস্কার। মুখুজ্জি মহাশয় গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটু নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।